ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। 20 বছর বয়সী মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করার মজাই আলাদা। তোমার তো 20 বছর, তাই না? তাছাড়া একবার বিয়েও হয়েছে আর একটা ছেলেও আছে। সো তুমি আমার বেড পার্টনার হিসেবে একদম পারফেক্ট, তাই না? সামনে থাকা ব্যক্তির এমন কথা শুনে আমার রাগ হওয়ার থেকে বেশি অবাক লাগছে। একজন অবিবাহিত ছেলে আমার অতীত জানা সত্ত্বেও আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখতে এসেছে। তার উপর তার বাবা দেশের নামকরা একজন বিজনেসম্যান, আর সে একজন পুলিশ। ভাবতেও অবাক লাগছে, একজন পুলিশের ভাষায় এমন কেমনে হতে পারে। আমাকে চুপ থাকতে দেখে উনি আবারও বললেন, কি ঠিক বললাম তো? দেখুন মিস্টার রিয়ান, আমি জানি না আপনি এমন বাজে কথা কি জন্য বলছেন আমাকে, তার উপর আবার বিয়ে করতে চাচ্ছেন কেন? মিস, কি যেন নাম আপনার? কথাটা শুনে আমার মাথাটা আরো খারাপ হয়ে গেল। আরে আমার নামটাই জানে না, আর বিয়ের প্রস্তাব দিয়ে আমাকে দেখতে এসেছে। যত সব আবাল মার্কা লোক। ইচ্ছা তো করছে কথাগুলো মুখের উপরই বলে দিই, কিন্তু সে তো একজন বড় পজিশনের পুলিশ, বাজে ব্যবহার করা যাবে না। তাই মুখে হাসি রেখে বললাম, আমার নাম মীরা। ও মরুভূমি, তা যা বলছিলাম। এক্সকিউজ মি, আমার নাম মীরা, মরুভূমি না। সে যাই হোক, শুনো, আমি তোমার মতো মেয়েকে শুধু আমার বেড পার্টনার হিসেবে চাই, আর কিছু না। তাহলে বিয়ের প্রস্তাব দিলেন কেন? তোমাকে যেন সমাজের মানুষ অন্য চোখে না দেখে, আর বিয়ে না করলে আমারও নাম খারাপ হবে। তাছাড়া তোমরা তো অনেক গরিব, তুমি আর তোমার মা তো হয়তো তোমার ছেলের লালন পালন করতে পারো না, তাই আমি করব। এতে তোমার লাভও হবে। এখন তুমি বলতে পারো তোমাকেই কেন আমি বিয়ে করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আই লাইক ইউর বডি। প্রতিদিন তোমার শরীরের স্বাদ নিতে চাই, তাই বিয়ে করব। কথাটা শুনে নিজের রাগকে আর দমিয়ে রাখতে পারলাম না। বেয়াদবির লিমিট ছেড়ে চলে গেছে এই লোকটা। রাগে জেদে পাশে থাকা চায়ের কাপটা, পুরো চাগুলো ওনার মুখে ছুঁড়ে মারলাম আমি। আর চেঁচিয়ে উঠে বললাম, বের হন, আমার বাসা থেকে এক্ষুনি বের হন। আর কোনোদিনও যেন আপনাকে আমার আশেপাশেও না দেখি, বের হন। রিয়ান কোনো কথা না বলে আমার দিকে রাগী ভাবে একবার তাকিয়ে তার গার্ডদেরকে নিয়ে চলে যান বাসা থেকে। উনি চলে গেলেও আমার রাগ কমেনি এখনো। কি ভেবেছে কি ওই লোকটা? আমি আমার ছেলেকে লালন পালন করতে পারবো না? বেশ পারবো। আমার ছেলে আমার পরিচয় বড় হবে। ওই লোকের কি? আমাকে কি পতিতা মনে করে? আমার একবার বিয়ে হয়েছে দেখে যা ইচ্ছে তাই বলবে। আসলে মার কথা শুনে ওই লোকে বাসায় আসতে দেয়াটাই আমার ভুল হয়েছে। হঠাৎ মায়ের ডাকে আমার ধ্যান ভাঙে। কি রে, ছেলেটা এভাবে গেল কেন? কিছু কি উল্টাপাল্টা বলেছিস নাকি ছেলেটাকে? আমি কোনো উল্টাপাল্টা কথা বলিনি মা, ওই লোকটাই বলেছে। কত বাজে বাজে কথা বলেছে আমাকে, তুমি জানো? তোমাকে আমি আগেই বলেছিলাম মা, আমি এভাবে থাকতে পারবো। আমার ছেলেকে আমি একাই মানুষ করতে পারবো, কাউকে লাগবে না আমার। মামার কথা শুনে করুণ চোখে তাকায় আমার দিকে, তারপর আস্তে করে আমার পাশে বসে আমার কাঁধে হাতটা রাখে আর নরম গলায় বলে, মাফ করে দে মা, আমি আসলে তোকে এত কষ্টে দেখতে পারছি না। তাই যখন ছেলেটা বিয়ের প্রস্তাব দিল তখন আর মানা করতে পারেনি। আমি ভাবিনি এমন হবে। মাফ করে দে মা। বলতে বলতেই মা কেঁদে ফেলে। আসলে মা আমার অনেক ইমোশনাল, কথায় কথায় কেঁদে ফেলে। হয়তো আমার কষ্ট উনি আরো বেশি কষ্ট পাচ্ছেন। আমি মুচকি হেসে মাকে জড়িয়ে ধরলাম। মা, কেঁদো না। শুভ যা করেছে তার জন্য ও শাস্তি পাবে, আর দেখবা আমরাও একদিন সুখে থাকবো। একবার আমার চাকরিটা ভালোভাবে হয়ে যাক, সব কষ্ট চলে যাবে আমাদের। তুমি, আমি, রেহান, আমরা একসাথে অনেক আনন্দে থাকবো। এরপর মায়ের চোখ মুছে দিলাম আমি। এরই মাঝে আমার ছেলে রেহান এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে থাকলো, কই না তো, আমরা তো হাসি, এই দেখো। বলেই আমি আর মা হেসে দিলাম। আমাদের হাসি দেখে আমার ছোট্ট ছেলেটাও হেসে দিল। কি মায়া ওর ভেতর! ওর জন্যই তো এত কিছু হওয়া সত্ত্বেও বেঁচে আছি আমি। রিহানের কপালে আদর মাখা একটা চুমু দিয়ে বললাম, চকলেট খাবি? আর নানু, আমি আর তুই একসাথে চকলেট খাবো আর গল্প করবো, ওকে? বলেই রিহান খুশিতে নাচতে লাগলো।
আসলে আমার ছেলেটা অনেক দুষ্ট, সারাদিন দুষ্টুমি করে আর নাচানাচি করে। একে নিয়েই তো আমাদের পৃথিবী। এভাবে হাসি আনন্দে কেটে গেল দিনটা। কিন্তু রাতে রাতে তো আর আনন্দে থাকতে পারি না আমি। রিহান যখন ঘুমিয়ে যায় তখন তো আমার শুভর কথাই মনে পড়ে। তাছাড়া ওই লোকটা যে আমাকে এতগুলো বাজে কথা বললো, আসলে কি এগুলো হওয়ার কথা ছিল আমার জীবনে? শুভ আর আমি তো ভালোই ছিলাম, তাহলে কেন এমনটা হলো? কেন ও ছেড়ে চলে গেল আমায়? কেন? রাত্রে এভাবেই কষ্টে কেটে গেল আমার। সকালে উঠেই আগে রেডি হয়ে নিলাম, কারণ আজকে চাকরির ইন্টারভিউ দিতে হবে আমার। রিহান এখনো ঘুমোচ্ছে, তাই তাকে তার কপালে একটা স্নেহ ভরা চুমো দিয়ে আর মাকে জড়িয়ে ধরে বিদায় নিলাম আমি। ফুটপাতে দাঁড়িয়ে আছি রিক্সার খোঁজে, কিন্তু একটা রিক্সাও পাচ্ছি না, তাই বাধ্য হয়ে হাঁটা ধরলাম। হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। কথা নেই বার্তা নেই আমাকে গাড়িটার ভেতর জোর করে ঢোকালো। ভেতরে ঢুকতেই দেখি রেয়ান এক হাতে জুস খাচ্ছে আর অন্য হাতে ফোন টিপছে। কিছু করতে যাব, তার আগে হুট করে কিছু লোক আমার হাত পা আর চোখ বেঁধে দিল। আমি আপ্রাণ চেষ্টা করছি ছোটার, কিন্তু পারছি না। হঠাৎ কেউ আমার হাতের বাহু খুব শক্ত করে চেপে ধরে। তার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। বুঝতে পারছি সে আমার খুব কাছে। হয়তো এটা রেয়ান। রেয়ান, এটা কি আপনি? আমার কথা শুনে উনি নেশা ধরানো কণ্ঠে বললেন, বাহ, তুমি তো দেখি অনেক স্মার্ট। মাত্র একদিনের পরিচয় আমাকে এতটা চিনে ফেললে। দেখুন, বাজে কথা বন্ধ করুন। একজন পুলিশ হয়ে এমন খারাপ কাজ করতে আপনার লজ্জা করে না? কই, কিছুই তো এখনো করিনি। যদি বলো এখন করব। ছি, আপনি একটা নির্লজ্জ বেহায়া একটা মানুষ, সেটা আপনি জানেন? আলবাত জানি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার স্বামী তোমাকে কেন ছেড়ে চলে গেছে? এত সুন্দর একটা, উফ, আর কি বলবো। তোমাকে দেখলেই আমার ইচ্ছে করে খেয়ে ফেলতে। ও কিভাবে ছেড়ে যেতে পারলো? তবে ভালোই হয়েছে, ওর জন্যই এখন আমি তোমাকে পেতে পারবো। কি বলো? আপনার এমন বাজে কথা শুনে আমার শরীর ঘৃণায় শিউরে উঠছে। রাগও হচ্ছে প্রচুর, কিন্তু এখন আমি ওনাকে যাই বলি না কেন, উনি তাতে কোনো রিয়াক্ট করবেন না, উল্টো আরো খারাপ কথা শোনাবে আমাকে। তাই শান্ত কণ্ঠে ওনাকে বলি, রিয়ান প্লিজ আমার বাঁধনগুলো খুলে দিন আর আমাকে যেতে দিন। আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ যেতে দিন আমায়। এবার রিয়ান কিছু বলল না, আস্তে আস্তে সরে যেতে লাগলো আমার কাছ থেকে। এতে আমার ভয় যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। চিলিয়ে বলে উঠলাম, প্লিজ রিয়ান ছেড়ে দিন আমায়। আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে, ও আমাকে বেশিক্ষণ না দেখে থাকতে পারে না, প্লিজ যেতে দিন আমায় রিয়ান, প্লিজ। এভাবে অনেকক্ষণ কাকুতি মিনতি করার পরেও কোনো লাভ হলো না। প্রতিবারের মতোই আমি ব্যর্থ। হঠাৎ মনে হলো গাড়িটা থেমে গেছে আর আমি শূন্যে ভাসছি। বুঝতে পারছি কেউ আমাকে কোলে নিয়েছে। আমি একটু নড়তে যাব, তার আগেই আমার মুখে কেউ একজন কাপড় ধরে। সাথে সাথে আমার শরীর যেন অবশ হতে শুরু করে। হাত পা নাড়ানোরও সামান্যটুকু শক্তি নেই আমার, আর না আছে কথা বলার। কয়েক সেকেন্ড যেতে আমার চোখের রাজ্যের ঘুম বিরাজ করে, পরক্ষণই তলিয়ে যায় ঘুমের দেশে। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে নিজের রুমেই আবিষ্কার করি। পাশে বসে আছে আমার ছোট্ট ছেলেটা, তার চোখে স্পষ্ট পানি। খুব মায়া লাগছে আমার, কিন্তু মনে এক প্রশান্তি কাজ করছে। আমার ছেলে আমার সাথেই আছে। পরক্ষণে মনে হলো, আমি এখানে কিভাবে এলাম? আমাকে রিয়ান কোথায় যেন নিয়ে গিয়েছিল, কিন্তু কোথায়? আর আমাকে এখানেই বা আনলো কে? আমাকে চোখ খুলতে দেখে রিয়ান খুব শক্ত করে জড়িয়ে ধরলো আমায়, কাঁদতে কাঁদতে বলল, কোথায় গিয়েছিলে মা তুমি? জানো কত কান্না করেছি আমি। এইভাবে আর যাবে না কেমন? না হলে কিন্তু আমি আর কথাই বলবো না তোমার সাথে। ওর কথার বিনিময়ে আমিও ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, আর কখনো যাব না মা তোকে ছেড়ে। প্রায় কিছুক্ষণ এভাবে থাকার পর খেয়াল করলাম আমার ছেলেটা ঘুমিয়ে গেছে। আশেপাশে তাকাতেই দেখি মা দরজায় দাঁড়িয়ে আমাদের মা ছেলেকে দেখছে। আমি আস্তে করে রেহানকে পাশে শুইয়ে দিয়ে মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরি। কেমন যেন একটা ভয় কাজ করছে মনে, মাকে আর আমার ছোট ছেলেটাকে হারানোর ভয়। কেন জানি চোখের পানিগুলো আজ বাঁধ মানছে না। ডুকরে কেঁদে উঠি, মাকে জড়িয়ে ধরি। তা দেখে মা চমকে উঠে বললেন, কি হয়েছে মীরা? কাঁদছিস কেন? আমি মার কাছ থেকে সরে আসলাম, চোখের পানি মুছতে মুছতে বললাম, কেন জানি না, আজকে না খুব কষ্ট লাগছে মা, তাই কান্না আটকাতে পারি না। আমার কথা শুনে মা কিছু একটা হয়তো আন্দাজ করেছেন। গম্ভীর কণ্ঠে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মীরা, সত্যি করে বলতো তোর কি হয়েছে? সন্ধ্যার দিকে কতগুলো লোক তোকে এনেছিল বাসায়, তুই নাকি রাস্তায় মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলি। মার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। তাড়াতাড়ি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। সাথে সাথে মনে এক ভয়ঙ্কর ভয় গ্রাস করে আমাকে। আমি বাসা থেকে বের হয়েছি সকালে আর এসেছি সন্ধ্যায়। এর মাঝে কি হয়েছে তা আমি কিচ্ছু জানি না। তাহলে কি রেয়ানার আমার মাঝে খারাপ কিছু হয়েছে? না না, এগুলো আমি কি ভাবছি। কিন্তু
হতেও তো পারে। আমার ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে মা বললেন, মীরা, সত্যি করে বল, কোথায় ছিলি তুই? তোর সাথে কি কোনো খারাপ কিছু হয়েছে? মা জিনিসটা আসলেই অদ্ভুত। নিজের সন্তানের মনের কথাটা বেশ ভালোভাবে বুঝতে পারেন তারা, তাই অবাক হলাম না। এটা বেশ কয়েকবার হয়েছে আমার সাথে। মা আসলে আজকে অনেকগুলো চাকরি ইন্টারভিউ দিয়েছি তো, তাই বেশি প্রেশার পড়েছে মাথায়, এই জন্যই হয়তো মাথা ঘুরিয়ে পড়ে গেছি রাস্তায়। আমার কথায় মা হয়তো সন্তুষ্ট হননি, সন্দেহ বোধ হয়ে একটা রয়েই গেল তার, কিন্তু তবুও কিছু বললেন না, চুপচাপ চলে গেলেন রুম থেকে। রাত প্রায় 1টা। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের দিনটার কথা ভাবছি, কিছুতেই মনে করতে পারছি না কি হয়েছে আমার সাথে। হঠাৎ কেউ একজন এক টানে আমাকে পেছনে ঘোরালো, সামনে তাকাতেই দেখি রেয়ান আমাদেরকে নেশাক্ত চাহনিতে তাকিয়ে আছে আর বাঁকা হাসছে। আমি কিছু বলতে যাব, তার আগেই সে আমাকে একদম নিজের কাছে নিয়ে আসে, তারপর কানে ফিস ফিস করে বলতে থাকে, আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল মরুভূমি। কথাটা শুনে কি রিয়াক্ট করা উচিত আমার বুঝতে পারছি না। রিয়ানের কথায় মানে কি? তাহলে কি আমি যা ভাবছি তাই সত্যি? মুহূর্তে চোখে পানি এসে জমা হয় আমার, কিন্তু চোখ থেকে গড়িয়ে নিচে পড়েনি পানিগুলো। কিছুক্ষণ চুপ থেকে রিয়ানকে নিজের কাছ থেকে দূরে সরানোর চেষ্টায় লেগে যাই আমি, কিন্তু প্রতিবারের মতো আমি ব্যর্থ। এমনিতে বডি বিল্ডার, তার উপর আবার পুলিশ, আমার শক্তি তার কাছে খুবই ন্যূনতম। অনেক চেষ্টার পরেও যখন রেহানকে নিজের থেকে সরাতে পারলাম না, তখন উপায় না পেয়ে তাকে একটা জোরে কামড় দিলাম আমি। এতে সে আহ বলে আমাকে ছেড়ে দিল। এই সুযোগে আমি রুমের ভেতরে ঢুকে যাব, অমনি রেহান আমার কাছে এসে আরো শক্ত করে চেপে ধরলো আমায়। আমার বাম গালে দুবার চুমু দিয়ে বলল, থ্যাঙ্কস ফর গিভিং মি লাভ বাইট বেব, আই জাস্ট লাভ ইট। পেটের বাদামি তিলটা কি আমাকে দেখানোর জন্য বের করে রেখেছো? কথাটা শোনা মাত্র আমি নিজের দিকে একবার চোখ বুলালাম। কি সর্বনাশ! আমার শাড়ির পেটের দিকটা থেকে কাপড় সরে গেছে, চাঁদের আলোয় স্পষ্ট পেট দেখা যাচ্ছে। ছি! সাথে সাথে নিজেকে ঢাকতে শুরু করি আমি। রেহানের দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করে বলি, এই আপনি এত অসভ্য কেন, হ্যাঁ? মাঝরাতে আমার বাসায় এসে ফাইজলামো শুরু করছেন এগুলো? আর আমার রুমে ঢুকলেন কিভাবে আপনি, হ্যাঁ? রিহান ঘুমিয়ে আছে দেখে কিছুটা ফিসফিসিয়ে কথাগুলো বললাম। আমার দেখা দেখি রিয়ানও ফিসফিসিয়ে বলল। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই ঢুকেছি তোমার রুমে। কথাটা শুনে নিজের আশেপাশে তাকালাম। আমি তো বারান্দায়, তাহলে কি এই পুলিশ গুন্ডাটা পাইপ দিয়ে উপরে বেয়ে বেয়ে বারান্দা দিয়ে আমার রুমে চলে এসেছে? কিন্তু আমি দেখলাম না কেন? আপনি যদি বারান্দা দিয়ে আসেন তাহলে আমি আপনাকে উঠতে দেখলাম না কেন, হ্যাঁ? মহারানী যে ভাবনায় ডুবেছিলেন সেখান থেকে বের হয়ে কোথায় কি হচ্ছে তা দেখার সময় ছিল কি আপনার? আপনি তো আপনার মহাবড় চিন্তায় ব্যস্ত ছিলেন। আচ্ছা, কি চিন্তা করছিলে তুমি? নিশ্চয়ই আমাকে নিয়ে। আ- আমি আপনাকে নিয়ে চিন্তা করব কেন? আমাকে একটা কথা বলুন তো, পুলিশ হয়ে এসব বাজে কাজ করতে আপনার বিবেকে বাধে না? কিভাবে পারেন এগুলো? সকালে একবার উঠিয়ে নিয়ে গেলেন রাস্তা থেকে, কি করেছেন না করেছেন কিচ্ছু জানি না আমি। এখন আবার মাঝরাতে বারান্দা দিয়ে আমার রুমে ঢুকেছেন। আপনিই বলুন, এগুলো কি ধরনের অসভ্যতামি, হ্যাঁ? কেন করছেন এমন আমার সাথে? আমাকে বিয়ে করো, তাহলে এত কিছু সহ্য করতে হবে না তোমার। জীবনেও না। আপনার মতো একজন খারাপ মানুষকে আমি কখনো বিয়ে করব না। আর আমি তো এটাই বুঝতে পারছি না, আপনি আমার মতো একটা বিবাহিতা মেয়ে যার একটা বাচ্চাও আছে তাকে বিয়ে করতে কেন চাচ্ছেন? নিশ্চয়ই একটা খারাপ মতলব আছে আপনার, তাই না? কথাগুলো বলতে বলতে কেঁদে দিলাম আমি। পারছি না আর এসব নিতে। এই রেহানটার জন্য বারবার অতীতটা তুলে ধরতে হয় আমার। বারবার মনে পড়ে যায় ওই ভয়ঙ্কর অতীতটার কথা, শুভর কথা। মেঝেতে বসে কান্না করছি। এতে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই রিয়ানের। সে এক মনে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ গম্ভীর কণ্ঠে সে বলে ওঠে, তাহলে তুমি বিয়ে করবে না আমাকে? কথাটা শুনে রাগ মাথায় উঠে গেল আমার। মেঝে থেকে উঠে রিয়ানের সামনাসামনি দাঁড়ালাম। রিয়ানের কলার ধরে ঝাঁঝালো গলায় বললাম, আপনার আসলেই লজ্জা করে না রিয়ান? এখনো কিভাবে বলছেন এগুলো? কি ভাবেন কি আপনি নিজেকে? পুলিশ বলে যা ইচ্ছে তাই করবেন আপনি? পারবেন না। আপনাকে আমি ভয় পাই না, একদম ভয় পাই না। করবো না আমি আপনাকে বিয়ে, বুঝেছেন? কখনো বিয়ে করবো না আমি আপনাকে। কথাটা শুনে রিয়ান যেন আরো গম্ভীর হয়ে গেল। আমার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে শান্তভাবে বলল, বিয়ে তো আমাকেই করতে হবে। তুমি সেটার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আর একটা কথা, ভয় পাও না আমাকে, তাই না? এবার থেকে ভয় পাবা, ভীষণ রকমের ভয় পাবা। কথাটা বলে রিয়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। এক লাফ দিয়ে বারান্দা থেকে নিচে নেমে গেল। আমরা থাকি একটা দোতলা বাসায়, নিচ থেকে আবার বারান্দাটা এতটাও উপরে না, তাই সহজেই এক লাফে নেমে গেছে রেহান। এক দৃষ্টিতে রেহানের যাওয়ার দিকে তাকিয়ে আছি আমি।
খুব ভয় হচ্ছে আমার। রেয়ান কথাটা শান্তভাবে বললেও সেটা যে কতটা ভয়ঙ্কর তা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার ছোট্ট ছেলেটা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওর কপালে একটা স্নেহভরা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে আগে রান্নাঘরের দিকে পা বাড়াই। রান্নাঘরে ঢুকতেই দেখি মা নাস্তা বানাচ্ছে। আমিও তার সাথে নাস্তা বানাতে লেগে যাই। দুইজন দুইজনের সাথে গল্প করি অনেক। নাস্তা বানানো শেষে হঠাৎ কলিং বেলের আওয়াজ আসে। তা শুনে মা বলে, মীরা, তুই নাস্তাগুলো টেবিলে নিয়ে আয়, আমি দেখছি কে এসেছে। আচ্ছা। মার কথা মতো আমি নাস্তাগুলো টেবিলে নিয়ে যাই। এদিকে মা দরজা খুলতেই কিছু লোক, কথা নেই বলা নেই, বাসার ভেতরে ঢুকে যায়। লোকগুলো ড্রয়িং রুমে ঢুকে আমাকে দেখে জিজ্ঞেস করে, আপনার নাম কি মীরা? জি। আপনাকে আমাদের স্যার ডেকেছে, তাই আপনাকে আমাদের সাথে যেতে হবে। মানে আপনাদের স্যারকে? আর আপনারাই বা কারা? এভাবে আমাদের বাসায় ঢুকে এসব তামাশা করার মানে কি? হ্যাঁ, বের হন আমাদের বাসা থেকে। দেখুন, আমরা পুলিশের লোক, যা বলছে তা করুন, না হলে। পুলিশের লোক হয়েছেন তাই বলে যা ইচ্ছে তাই করবেন? দেখুন, ভালোভাবে বলছি, বের হন আমাদের বাসা থেকে, না হলে কিন্তু আমি চিল্লাচিল্লি করে মানুষ ডাকবো। কথায় যেন তাদের কোনো কিছুই যায় আসে না। তারা তাদের জায়গা থেকে এক ফোঁটাও নড়েনি। হুট করে একজন মার মাথায় বন্দুক তাক করে বলল, দেখুন ম্যাম, আমাদের সাথে চলুন, না হলে আমরা আপনার মা আর ছেলেকে মারতে বাধ্য হব। কথাটা শুনে আমার লোকগুলোর ওপরে একটু সন্দেহ হলো। তারা কিভাবে জানে এটা আমার মা আর আমার একটা ছেলেও আছে? তাহলে কি এদের রেয়ান পাঠিয়েছে? কেননা রেয়ানও তো একজন পুলিশ। আপনাদের কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে তা আমাদের সাথে গেলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সাথে যাব। কথাটা শুনে মা রেগে গেলেন। উনি তার ঝাঁঝালো কণ্ঠে বললেন, কি বলছিস মীরা? কে না কে এই লোক? যদি কিছু হয় তোর, তুই এদের সাথে যাবি না। মা কিচ্ছু হবে না আমার, তুমি রেহানের খেয়াল রাখো, আমি তাড়াতাড়ি চলে আসব। কিন্তু আমার কিচ্ছু হবে না মা, তুমি চিন্তা করো না। অতঃপর লোকগুলো আমাকে একটা ব্ল্যাক কারে বসায় আর নিজেরা বসে অন্য একটা গাড়িতে। প্রায় কিছুক্ষণ পর গাড়ি পৌঁছে যায় তার গন্তব্যে। গাড়ি থেকে নামতেই দেখি লোকগুলো আমাকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে। প্রায় 3 ঘন্টা ধরে বসে আছি পুলিশ স্টেশনে। আশেপাশে সবাই যার যার কাজ করছে। আমাকে যে লোকগুলো নিয়ে এসেছিল তাদের কাউকেই দেখা যাচ্ছে না এখন। লোকগুলো আমাকে দিয়েই চলে যায়। যাওয়ার আগে বলে যায় আমি যেন এখান থেকে কোথাও না জানি। ওদের স্যারের সময় হলে আমাকে তার কাছে ডাকবে। দুই গালে দুই হাত দিয়ে বসে আছি। হঠাৎ একজন কনস্টেবল এসে আমাকে বলে, ম্যাম, আপনাকে স্যার ডাকছে, আমার সাথে আসুন। জি। কনস্টেবল আমাকে একটা রুমের সামনে এসে দাঁড় করালো। তারপর বলল, ম্যাম, ভিতরে স্যার আছে, আপনি যান। আমি কিছু না বলে ঢুকে গেলাম রুমটার ভেতর। আমার যা ভয় ছিল তাই হলো। রুমটায় ঢুকতেই দেখি রেয়ান পুলিশ ড্রেস পরে বসে আছে চেয়ারে আর গম্ভীরভাবে খুব মনোযোগ দিয়ে একটা ফাইলের দিকে তাকিয়ে আছে। ফাইলে তাকিয়ে থেকেই শান্তভাবে সে বলে উঠল, মরুভূমি, তাহলে তুমি এসেছো? বসো। আমার নামটা এই লোক কোনো দিনও ঠিক করে বলে না, সবসময় মরুভূমি ডাকে। এটা আমার রাগ হয় প্রচুর, কিন্তু এখন রাগ থেকে ভয় লাগছে আমার। তার এই শান্ত রূপের বিপরীতে যে এক হিংস্র রূপ আছে। কি করবে এই লোকটা আমার সাথে? কেন রেখেছে সে আমায়? এই আপনার লজ্জা করে না রেয়ান, একজন পুলিশ হয়ে এমন বাজে কাজ করতে? আর আমাকে এভাবে উঠিয়ে আনা মানে কি? থাপড়ার কথাটা বলে আমি নিজেই বোকা বনে গেলাম। রেয়ান ভয়ার্থকভাবে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো লাল হয়ে আছে আর মুখটা শক্ত করে রেখেছে সে। এমন ভয়ঙ্কর রূপ আমি কখনো দেখিনি। ভয়ে রীতিমতো হাত পা কাঁপছে আমার। থাপ্পড়টা মারা হয়তো উচিত হয়নি আমার। কয়েকটা কথা শুনিয়ে দিলেই তো হতো। থাপ্পড় মারার কি প্রয়োজন ছিল? এখন তো রেয়ান আমার কোনো কথাই শুনবে না। যদি সে আরো খারাপ কিছু করে, যদি আমার ছেলেকে আর মাকে, ও আল্লাহই জানে এই পুলিশ গুন্ডা এখন কি করবে। কোনো মতো কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, দেখুন রেয়ান, এভাবে তাকিয়ে লাভ নেই। দোষ কিন্তু আপনারই। আপনি এত বাজে কাজ কেন করেন? আমার কথা শেষ হওয়ার আগে রেয়ান আমার হাত দুটো দেয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বললেন, অনেক সাহস না তোমার? আমাকে থাপ্পড় মেরেছো তুমি, তাই না? এটার ফল ভুগবা তুমি এখন। কথাটা বলেই আমাকে এক টানে নিজের সাথে মিশিয়ে নিল রিয়ান। তারপর খুব রুডলি আমার গালে একটা চুমু দিয়ে বলল, আমার কাছে আসা তোমার পছন্দ না, তাই না? এখন থেকে আমার কাছেই থাকতে হবে তোমার। বলে আমাকে টানতে টানতে পুলিশ স্টেশনের বাইরে নিয়ে যেতে থাকে। পুলিশ স্টেশনের সব মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। খুব অস্বস্তি হচ্ছে আমার। রিয়ান থেকে নিজের হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছি আমি। প্রতিবারের মতো এবারও ফলাফল শূন্য। এবার না পেরে জোরে চিল্লিয়ে বলে উঠি, রিয়ান হাত ছাড়ুন আমার, আমার লাগছে। আমি আমার ছেলের কাছে যাবো, প্লিজ ছাড়ুন আমাকে। কিন্তু কে শুনে কার কথা? রিয়ান নিজের মতো টানতে টানতে আমাকে গাড়ির কাছে নিয়ে যায়। এক ধাক্কায় গাড়ির ভেতরে ঢুকিয়ে নিজেও গাড়িতে উঠে বসে।
গাড়িতে ঢুকেই রিয়ান প্রথমে গাড়ি লক করে দেয়। এদিকে আমি গাড়ি খোলার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। তা দেখে সে বলে ওঠে, কোনো লাভ নেই মরুভূমি, গাড়ি লক, চুপচাপ বসে থাকো, না হলে তাহলে কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন? এত বাজে একটা মানুষ কেমন করে হতে পারে? আসলে কি জানে না, আপনি না মানুষই না, আপনি একটা অমানুষ। ভালোভাবে বলছি, আমাকে আমার ছেলের কাছে যেতে দিন, না হলে কিন্তু আমি। তুমি কে? তুমি কি? হ্যাঁ, কিছু করতে পারবে না তুমি আমার। তাছাড়া কি যেন বলছিলে, নিজের ছেলের কাছে যেতে চাও তাই না? সেটা আমাকে থাপ্পড় মারার আর এগুলো বলার আগে ভাবা উচিত ছিল। এখন যেতে দিচ্ছি না তোমায় কোথাও, আমার কাছেই থাকবে তুমি। প্লিজ এমন করবেন না রিয়ান, আমাকে আমার ছেলের কাছে যেতে দিন প্লিজ। ও মনে হয় এখন কান্না করছে আমার জন্য। আমি আমার ছেলের কাছে যাবো রিয়ান, প্লিজ যেতে দিন। আমি আর কিছুই বলতে পারলাম না। তার আগেই রিয়ান সেই আগের বারের মতো আমার মুখে একটা সাদা কাপড় চেপে ধরলেন। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ আগে চেয়ারে বসতেই রিয়ান আমার সামনে একটা ফোন রাখে। একটা ভিডিও চলছে ফোনটায়, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার ছেলে আর মাকে কয়েকজন লোক বন্দি করে রেখেছে। ভিডিওটা দেখে মুহূর্তে আমার মাথাটা গরম হয়ে যায়। রিয়ানের তাতে কোনো খেয়াল নেই। সে আমার কাছে আস্তে আস্তে বলে, আমাকে এখন এই মুহূর্তে বিয়ে করতে হবে তোমাকে, না হলে তোমার ছেলে আর মাকে। এটুকু সুরেই রাগটা যেন আর হিংস্রতায় পরিণত হলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিই রিয়ানকে। তারপর কথাগুলো বলি। জ্ঞান ফিরতেই নিজেকে এক অন্ধকার রুমে আবিষ্কার করি। যতটুকু অনুভব করছি, আমাকে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় রাখা হয়েছে। প্রচুর ভয় লাগছে আমার। সাথে অন্ধকার রুমটার কিছু বিকট আওয়াজ যেন আমাকে আরো ভয় পাওয়াতে সক্ষম। ভয়ের চোটে কয়েকবার জোরে জোরে রিয়ানের নাম ধরে ডাকি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ভয়টা যেন আরো বেড়ে গেল আমার। ছোটবেলা থেকে অন্ধকার ভয় পাই আমি, যার জন্য রীতিমতো কপালে ঘাম জমে গেছে আমার। হঠাৎ কারো কণ্ঠে গানের আওয়াজ পাই আমি। সে কি জানে তোকে অভিমানে হাসাতে? সে কি পারে বুকে ধরে তোকে ভুলাতে? তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে বল? আমার থেকে কে তোকে ভালো জানে? ইশারাতে তোকে খুঁজে বেড়াই স্বপ্নে, তোর নাম ডেকে হেসে ফেলি আনমনে। কে নিয়ে যাবে তোকে রূপকথার দেশে? বল, আমার থেকে কে তোকে ভালো জানে? অন্ধকারে কিছুটা হলেও বুঝতে পারছি কেউ আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। তার পায়ের শব্দ পাচ্ছি আমি। এতে যেন আরো ভয় পেয়ে যাই। হাত পা ছোটাছুটি চেষ্টা করছি আর বলছি, রিয়ান, এটা কি আপনি? প্লিজ সামনে আসুন না, আমার অনেক ভয় লাগছে। কথাটা বলেই আমি থেমে যাই। কেউ কিছু না বলে কেউ কিছু বলে কি না তা শোনার জন্য অপেক্ষা করতে থাকি আমি, কিন্তু না, কারো কোনো কথাই শোনা যাচ্ছে না। আর না শোনা যাচ্ছে সেই কাছে আসার শব্দ। আবারও বলে উঠি, রেয়ান, আপনি কোথায়? প্লিজ আসুন সামনে, আমি জানি আপনি এইখানেই। বলতে না বলতেই কেউ হাওয়ার গতিতে এসে আমার হাত দুটো চেপে ধরে। চারদিকে অন্ধকার বিরাজ করছে রুমটায়। তাই হয়তো চেনার উপায় নেই এটাকে, কিন্তু আমার বুঝতে বেগ পেতে হয়নি এটা যে রেয়ান, তা খুব ভালোভাবে বুঝতে পারছি আমি। তাছাড়া রেয়ান ছাড়া আর কে হতে পারে যে আমাকে এভাবে হাত পা বেঁধে রাখবে? হঠাৎ রেয়ান আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে ওঠে, শাস্তি পাওয়ার জন্য তুমি তৈরি তো মরুভূমি? কথাটা শুনে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি আমার সাথে কিছু হতে চলেছে, কিন্তু এখন ভয় পেলে তো চলবে না। এখান থেকে বের হতে হবে আমার। আমার ছোট ছেলেটা যে আমার অপেক্ষা করছে। কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলি, প্লিজ রেয়ান, আমাকে যেতে দিন। আমি কি খালি যেতে দিন করছো? আমি বলেছি না যেতে দেব না, মানে যেতে দেব না। আমার কানে আলতো করে কামড় দিয়ে আবারও বললেন, আচ্ছা, আমার কাছ থেকে তুমি এত পালাতে চাও কেন? তোমার পাখা গজিয়েছে তাই না? যদি পাখাটা কেটে দিই তাহলে কেমন হয়? রেয়ানের কথায় স্পষ্ট রাগ অনুভব করতে পারছি আমি। সাথে আমার ভয় তো আছেই, কিন্তু কথাটা তারা কি বোঝাতে চাচ্ছে রেয়ান? কোনো খারাপ কিছু কি করবে সে? কেন এমন করছেন আপনি রেয়ান? কারণটা তোমার অজানা নয়। রেয়ান, প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি একজন ডিভোর্সি আর আমার একটা ছেলেও আছে। সো হোয়াট? এতে আমার কোনো আপত্তি নেই, আমি তোমাকে বিয়ে করতে চাই, ব্যাস। এটা সম্ভব না রেয়ান, আমার একটা অতীত আছে। একবার বিয়ে হয়েছে আমার, আমি কারো বউ হয়েছি। এখন আর কাউকে বিয়ে করার ইচ্ছে নেই আমার, আর না আছে কারো বউ হওয়ার। তাহলে রক্ষিতা হয়ে থাকবে তুমি আমার সাথে? মানে? তুমি তো বললে কারো বউ হওয়ার ইচ্ছে নেই তোমার, তাহলে রক্ষিতা হয়ে থাকো আমার সাথে। আপনি আসলেই একটা অমানুষ রেয়ান। কথাগুলো বলতে আপনার বিবেকে বাধে না? কিভাবে বলছেন এগুলো? কোনো পুলিশ কি এমন হয়? হয়তো, না হলে আপনার মতো একটা জানোয়ার পুলিশ কিভাবে হলো? কথাটা শুনে রেয়ান মনে হয় রেগে গেল। আমার গাল শক্ত করে চেপে ধরে রাগী কণ্ঠে বললেন, তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারবো জান।
তোমাকে চাই আমার, অ্যাট এনি কস্ট। আর কি যেন বললে? আমি অমানুষ, জানোয়ার, তাই না? এখন জানোয়ার কি কি করতে পারে তা তো তোমাকে দেখাতেই হয়। কি কি করবেন আপনি? রেহান আমার কথায় পাত্তা না দিয়ে আবারও বলতে শুরু করলেন। জান, তুমি অনেক বোকা জানো। এটা জানা সত্ত্বেও যে তোমার ছেলে আর মা আমার কাছে বন্দি, তাও আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছ। এটার জন্য এখন তোমাকে শাস্তি তো দিতেই হয়, কি বলো? বলতে বলতেই রেহান অন্ধকারে মিলিয়ে যায়। আগে রেহানের অস্তিত্ব অনুভব করতে পারলেও এখন সেটা ছিটে ফোটাও নেই। খুব ভয় লাগছে আমার। রেহান কি করবে আমার মার ছেলের সাথে? ভয়টা ক্রমশ বেড়ে চলেছে। জোরে জোরে চিল্লিয়ে বলে উঠি, প্লিজ রেহান, আমার মার ছেলেকে কিচ্ছু করবেন না প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ ওদের কিছু করবেন না প্লিজ। এভাবে অনেক কাকুতি মিনতি করার পরেও কোনো লাভ হলো না। কেউ আসলো না এই অন্ধকার রুমে। সকালে অনেক কষ্টের পর একটু আগেই চোখ লেগে আসে আমার। তখনই কেউ একজন এক জগ পানি আমার মুখে ছুঁড়ে মারে। সাথে সাথেই আটকে উঠলাম আমি। সামনে তাকাতেই দেখি রিয়ান প্যান্টের পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর বাঁকা হাসছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। কিছু বলতে যাব তার আগেই রিয়ান আমার কানে ফোন ধরে, যেখানে আমার ছোট ছেলেটা কান্না করছে আর আমাকে বলছে, মা কোথায় তুমি? প্লিজ তাড়াতাড়ি করে আসো আমার কাছে। আমার না তোমাকে ছাড়া ভাল লাগছে না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ আসো মা। কথাটা শুনে আমার বুকটা ধক করে ওঠে। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে আমার। আমার ছেলের সাথে কথা বলতে যাব তার আগে রিয়ান এক ঝটকায় ফোনটা কান থেকে সরিয়ে ফেলে আমার। একটু কথাও বলতে পারলাম না আমি আমার ছেলেটার সাথে। একরাশ ঘৃণা নিয়ে রেয়ানের দিকে তাকাই আমি। ভেবেছিলাম রেয়ান হয়তো বাঁকা হাসছে, কিন্তু না, তার মুখে বিরাজ করছে বিরাট এক গম্ভীরতা। হুট করে রেয়ান আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপরে এক এক করে আমার হাত আর পায়ের বাঁধন খুলতে শুরু করে। গম্ভীর কণ্ঠে বলে, আমাকে যতটা খারাপ ভাবো ততটা খারাপ আমি নই, কিন্তু অত ভালোও নই। এখন যেমন ভালো তেমন খারাপ হতেও আমার বেশি সময় লাগবে না। আর রইল বিয়ের কথা, সেটা আমি তোমাকেই করব, তোমার ইচ্ছায় কিংবা তোমার অনিচ্ছায়। বউ তো তুমি আমারই হবে। আর যদি বউ হতে না চাও, রক্ষিতা হিসেবে রাখবো তোমায়। ভালোই ভালোই আমি যখন বলবো তখন বিয়ে করবে আমাকে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। বলেই উঠে দাঁড়ায় রিয়ান। এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে আর ভাবছি, একদিক দিয়ে সে কি চায় তা বুঝতে পারছি না, আবার অন্য দিক দিয়ে সব ধোঁয়াশা। আসলে সে কি চায়, আমাকে নাকি অন্য কিছু? হঠাৎ রিয়ান আমার হাত টান দিয়ে দাঁড় করায়, তারপর বলে, চলো কোথায়? তোমার ছেলের কাছে। বলেই আমার হাত টানতে টানতে নিয়ে যেতে থাকে। এদিকে আমি হাঁটতে পারছি না। এতগুলো ঘন্টা একভাবে বসে থাকায় পা অবশ হয়ে গেছে আমার। কোনোভাবে লেস্ট্রিয়ে লেস্ট্রিয়ে হাঁটছি আমি। আমাকে এভাবে হাঁটতে দেখে রিয়ান হয়তো বুঝতে পেরেছে আমার অবস্থা। সাথে সাথে কোলে তুলে নেয় সে আমাকে। এতে কিছুটা চমকে যাই আমি। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলি, হাঁটতে পারছেন আবার দেমাগ কত! যেভাবে হাঁটছো গাড়ির কাছে যেতেই 10 ঘন্টা লাগবে, তখন আর যাওয়া লাগবে না নিজের ছেলের কাছে। কথাটা শুনে আমি চুপসে গেলাম। সে তো ঠিকই বলেছে, কিন্তু তার জন্যই তো আমার এই অবস্থাটা হয়েছে। মনে মনে রিয়ানকে বকতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন আমি রিয়ানের সাথে দেখা করব। পুরো একটা দিন আমাকে ছাড়া থেকেছে সে, হয়তো অনেক কান্না করেছে আমার জন্য। বাসায় ঢুকতেই আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও কাছি। ওর সারা মুখে চুমু দেওয়া শুরু করি। তারপর খুব শক্ত করে জড়িয়ে ধরে বলি, কিচ্ছু হবে না রিয়ান, মা এসে গেছি না, আর কাঁদিস না। তুমি অনেক পচা মা, তুমি বলেছিলে আমাকে রেখে এভাবে আর যাবে না, কিন্তু তুমি ঠিকই গিয়েছো। জানো কত কান্না করেছি তোমার জন্য। মাফ করে দে না মাকে, মারও তো কষ্ট হয়েছে তাই না? মা ইচ্ছে করে যায়নি বাবুন। এরই মাঝে রেহান বলে ওঠে। তোমাদের মা ছেলের ভালোবাসাবাসি শেষ হয়েছে? কথাটা শুনে মা রেগে গেলেন। এতক্ষণ মা রিয়ানকে খেয়াল করেননি। তিনি তো আমাদের মা ছেলেকে দেখছিলেন। এখন রিয়ানকে দেখে তার রাগ উঠে গেছে। ঝাঁঝালো কণ্ঠে বললেন, মীরা, এ ছেলে এখানে কেন? একে বের কর আমাদের বাসা থেকে। এমন বেহায়া আর বেয়াদব ছেলে আমি জীবনেও দেখিনি। কথাটা শুনে রিয়ান তীক্ষ্ণ চোখে মায়ের দিকে তাকালো একবার, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আপনার কিছু দেখতে হবে না শাশুমা, আপনার মেয়ে দেখলেই হবে। আর ভালোভাবে কথা বলবেন আমার সাথে, জানেন তো কি করতে পারি আমি। রিয়ানের কথা মা ঠিক হজম করতে পারলেন না। আবারও কিছু বলবেন তার আগেই রিহান বলে ওঠে, নানু, ওনাকে বকছো কেন? উনি তো অনেক ভালো বাবা, ওনাকে আমার অনেক ভালো লাগে। রিয়ান কি বললো এইমাত্র? অনেক ভালো বাবা? রিয়ানকে সে বাবা বলছে কেন? কিছুটা আগ্রহী কণ্ঠে রিহানকে জিজ্ঞেস করলাম, বাবা মানে? বাবা, উনি অনেক ভালো জানো মা, আমাকে কালকে অনেক গল্প শুনিয়েছে, সাথে বলেছিল তোমাকে আমার কাছে আজকে নিয়ে আসবে।
দেখো উনি ওনার কথা রেখেছে। বুঝলাম, কিন্তু তুমি ওনাকে বাবা কেন রাখছো? কথাটা আমি রেয়ানের দিকে তাকিয়ে বললাম। সে আমার দিকেই তাকিয়ে আছে আর বাঁকা হাসছে। তার চোখ দিয়ে সে কিছু একটা বলছে, যার অর্থ, তুমি আমাকে পছন্দ না করলে কি হয়েছে মরুভূমি? তোমার ছেলে তো আমাকে পছন্দ করেছে, ধীরে ধীরে তুমিও করবে। তার চোখের ভাষা বুঝতে পারলেও না বোঝার ভান করে রিহানের দিকে তাকালাম উত্তরের আশায়। সাথে সাথে সেও বলল, মা বাবা আমাকে বলেছিল যদি উনি তোমাকে আমার কাছে সকালের মধ্যে এনে দেয় তাহলে আমাকে ওনাকে বাবা ডাকতে হবে। উনি তো ওনার কথা রেখেছে, তাই না? তাছাড়া আমি বাবাকে প্রমিসও দিয়েছিলাম। আর তুমিও তো বলো প্রমিস ভাঙতে হয় না, তাই আমি ওনাকে বাবা ডেকেছি। ভালোই হলো না মা, আমার একটা বাবা হয়েছে। কথাটা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমার 4 বছরের বাচ্চাটা কি বা বুঝে সে? তার যেটা ভালো মনে হয়েছে সে সেটাই করেছে। তাকে কিছু কি বলা উচিত আমার? হয়তো না, তার তো কোনো দোষ নেই। হঠাৎ রেয়ানের কণ্ঠ শুনতে পাই। সে নিজের হাতের ঘড়ির দিকে দেখতে দেখতে বলে, তোমাদের হয়েছে? আমার কাজ আছে অনেক। জানি না কেন রেয়ানের কথাটা শুনে রেগে যাই আমি। রাগী কণ্ঠে তাকে বলি, তো আপনার দেরি হলে আমরা কি করব? কথাটা বলতে না বলতে সে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। পরক্ষণে সে বলে ওঠে, আমার ক্ষুধা লাগছে। তো আমি কি করব? যাও আমার জন্য বিরিয়ানি বানাও, আমি খাবো। ওনার কথা আর কথা বলার ভঙ্গি দেখে আমি অবাক, সাথে বিরক্ত। ক্ষুধা লাগছে তো বাইরে গিয়ে খাবে, এ না, আমাকে বলার কি আছে? তার উপর কত শখ আমি তার জন্য বিরিয়ানি বানাবো। হ্যাঁ, খেয়ে দেওয়ার কাজ নেই আমার। রাগে মাথাটা ফেটে যাচ্ছে আমার। কোনো মতে ক্যাবলা একটা হাসি দিয়ে বললাম, কচুর ডাল খাবেন? মরুভূমি তুমি তো দেখি বয়রাও। মানে? মানে আমি তোমাকে বিরিয়ানি বানাতে বলেছি, কচুর ডাল না। বাই দ্য ওয়ে, এই কচুর ডাল কি? এটা আমাদের স্পেশাল ডিশ, খাস কুত্তাদের জন্য তৈরি করি আমরা। কথাটা শুনে রেহান আমার দিকে চোখ রাঙিয়ে তাকায়। রাগী কণ্ঠে বলে ওঠে,